এনসিপি রাজনৈতিক অস্তিত্ব আজকে চ্যালেঞ্জের মুখে। পিটার হাস আল্লাহ কি করছে না করছে বাদ দেওয়ার দরকার নাই, কিন্তু আজকে যে ক্ষতিটা জনগণের দৃষ্টিতে, জনগণের সামনে এনসিপি কে দাঁড় করায় দেওয়া হলো, এখান থেকে এনসিপি উত্তরণ করবে কিভাবে? এনসিপি কিভাবে এখান থেকে সামনে এগিয়ে আসবে? এনসিপি শক্তি ছিল জনগণ, এনসিপি শক্তি ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র যুবকেরা, খেটে খাওয়া মানুষেরা, শ্রমিকেরা। আজকে তো তারা কেউ তাদের ডাকে আসতেছে না, তাদের ডাকে তারা আসে নাই। এখন আপনি বলেন এনসিপির শক্তিটা তো হেরে গেল, এনসিপির পাওয়ার সোর্স, সেই পাওয়ার সোর্সটা তো আজকে বিলীন হয়ে গেল, এবং এই 4 জন নেতাকে বেকায়দায় ফেলে দিয়ে, তাদেরকে ট্র্যাপে ফেলে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এই 4 জন নেতার বক্তৃতা কি আর কেউ বাংলাদেশে শুনবে? আমি প্রথমেই, যেহেতু ইলেকশনটাই মেইন ফোকাস এখন, সেই ইলেকশনই থাকতে চাই। ইলেকশনের ডিক্লারেশন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে সেটাকে রিয়েকশন দিয়েছে। মেইনলি বিএনপি স্বাগত জানিয়েছে, এবং আমরা সবশেষ দেখলাম যে জামাতে ইসলামও ইলেকশনের ডিক্লারেশনকে তারা একেবারে কোনো উড়িয়ে দেয়নি। কিছু কিছু জায়গায় তাদের দ্বিমত আছে ভিন্ন বিষয়, কিন্তু ইলেকশন যে ডিক্লেয়ার হলো শেষ পর্যন্ত, আমি এই জায়গাটাই থাকতে চাই। অনেকে চ্যালেঞ্জের কথা বলছেন, প্রধান উপদেষ্টাও বলছেন কিছু কিছু চ্যালেঞ্জের বিষয় আছে। তিনি এটাকে উৎসব মুখর করার জন্য অনেকগুলো তার বক্তৃতায় কথা বলেছেন, এইভাবে উৎসব মুখর করতে চান। ইলেকশনের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে? অনেকে মনে করেন যে ডিক্লেয়ার হলেও কি আবার না হয় কিনা। আপনি কিভাবে নিচ্ছেন এই নির্বাচনের তারিখ ঘোষণাকে? ধন্যবাদ আতিক ভাই আপনাকে আমার এই অবস্থা, এই প্রশ্নটা করার জন্য। সবার আগে আপনাকে সালাম, সেই সঙ্গে আপনার দর্শক শ্রোতাদেরকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নির্বাচনের ঘোষণাটা করেছেন প্রধান উপদেষ্টা সাহেব, এটা অবশ্য অনেকের প্রত্যাশা ছিল যে এটা উনি জুলাই ঘোষণার সঙ্গে এটাকে একসঙ্গে করে দিবেন, যাতে জনগণের সামনে ঘোষণাটা আসে, তাতে জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা পাওয়া যায়। কিন্তু এটা নিয়েও সমস্যা ছিল, অনেকের মধ্যে একটা মিশ্র ধারণা ছিল যে সামাল দেওয়া যাবে কিনা, জনগণ যদি না মানতে চায় সামাল দেওয়া যাবে কিনা, যার ফলে উনি সেটাকে জাতির যে উদ্দেশ্যে ঘোষণায় নিয়ে গেলেন। সাধারণত যে কোনো জাতীয় দিবসের ঘোষণাটা হয় আগের দিন, কিন্তু এবার আমরা দেখলাম যে সারাদিন পালন করার পরে জাতীয় দিবসটা করা হলো, এবং সেটা 7টার সময় হয় জাতীয় সময়, 7টা থেকে 7:30 জাতীয় সময় ঘোষণা হয়, এবার 8:20 চলে গেল। যাই হোক, সবকিছু পরে সেই ঘোষণার মধ্যে যে একটি কথাই সবার এখন কানে বাজছে, সবাই সেটা গ্রহণ করেছে। বাকি কি বলেছেন না বলেছেন এই বক্তব্য নিয়ে এখন আর কারো কোনো চিন্তা নাই। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি নির্বাচন কমিশনারকে একটা চিঠি দিয়ে দিবেন, এবং চিঠি দেওয়ার পরে চিঠি দিয়ে বলে দিবেন নির্বাচনটি যেন আগামী রোজা, অর্থাৎ 2026 সনে রোজার আগে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয়। রোজার আগে দেখতেছি আমরা 14 ফেব্রুয়ারি হবে, রোজার 1 দিন বা 2 দিন আগে বা সম্ভাব্য সময়। তো অনেকেই বলা বলি করতেছিল, আমরা গত 1 সপ্তাহ ধরে শুনছিলাম যে 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন, অর্থাৎ অনেকেই সম্ভাব্য তারিখও বলে দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে। জি, এখন নির্বাচনে তো অনেক প্লেয়ার, অনেকে খেলতে হবে, অনেক খেলোয়াড়। স্বাভাবিকভাবে আমরা কালকে ঘোষণার সময় যেভাবে আমরা দেখলাম, আমাদের মহাসচিব সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, উনি যেভাবে ওনার পাশে দাঁড়িয়েছেন এবং ওনার মাইকের খোঁজ খবর নিচ্ছিলেন, মাইকটা ঠিক মতো দাঁড়ায় আছে দেখছেন, তাতে বোঝা যাচ্ছিল যে এখানে একটা সহমর্মিত হয়ে গেছে। বিএনপি ওয়াজ ভেরি কনফিডেন্স, বিএনপির জন্য একটা ভালো কোনো ঘোষণা আসতেছে। যাই হোক, সেখানে বিএনপি 5 জন নিয়ে গিয়েছিল, হয়েছে, আলোচনা হয়েছে, বিএনপির প্রতিক্রিয়া আমরা ভালো দেখেছি, অর্থাৎ নির্বাচনটা সুষ্ঠু হবে বলে, এবং বিএনপি স্বাগত জানিয়েছে। কিন্তু এই নির্বাচনে সবচেয়ে বড় প্লেয়ার হলো 2 জন, একটি হলো এনসিপি, আরেকটি হলো জামাত ইসলাম। জামাত ইসলাম কালকে দিনভর বলেছিলেন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সুষ্ঠু।
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, কাজে সেই নির্বাচন তারা পিআর পদ্ধতিতে এখনো দাবি করছেন। আর এনসিপি কালকে থেকে নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা তাদের শুনি নাই, তারা মোটামুটি চুপ করে আছেন। তার মধ্যে আবার এনসিপি কিছু নেতা কালকে বেকায়দা পড়ে গেছেন কক্সবাজার ভ্রমণ করতে গিয়ে। কেন গেছেন, কি কারণে গেছেন সেটা পরে আলোচনা করবো যদি অন্য একটা বিষয় হিসেবে সুযোগ হয়। তবে এখানে নির্বাচনটাকে নিয়ে এখন যে, তবে আমি একটু যোগ করি, এনসিপির একটা সাবধানী প্রতিক্রিয়াও আছে যে হ্যাঁ নির্বাচন তো হবে, সংস্কার এবং বিচার আগে, এরকম একটা সাবধানী প্রতিক্রিয়া আজকে দেখলাম। তারা প্রেস কনফারেন্স করেছে, একটা প্রেস কনফারেন্স করেছে। কিন্তু এখন তো নির্বাচনের ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে আপাতত কেন জানি না, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এনসিপি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। গত 3 তারিখে 3রা আগস্টের তাদের যে মহা ফ্লপ অনুষ্ঠানের পরে তাদেরকে যেভাবে সরকার থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, একঘরে করে ফেলা হয়েছে। তারপরে 5ই আগস্টে 4 জন নেতাকে কক্সবাজারে নিয়ে যাওয়া যে নাটকটা করা হয়েছে, পিটার হাসির সঙ্গে কথা হোক বা না হোক, আলোচনা হোক বা না হোক, কিন্তু তাদের কক্সবাজারে যাওয়া উদ্দেশ্যটা জনগণের সামনে পরিষ্কার করতে তারা পারে নাই, এবং পরিষ্কার না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান এখন প্রায় 0 পর্যায়ে চলে গেছে। এনসিপি এখন আর কোনো রাজনীতিতে গুরুত্ব বহন করে না। এটা সরকার অত্যন্ত সুন্দরভাবে কাজটা করতে পেরেছে। আমি আগেও বলেছিলাম, অনেক অনুষ্ঠানে বলেছি, এনসিপি কে অপ্রাসঙ্গিক করার জন্য 3টা কাজ করা হয়েছে। একটা, বৈষম্য ছাত্র আন্দোলনটাকে ভেঙে দিয়ে এনসিপি করা হয়েছে। তার মানে প্রথমে বৈষম্য ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করে দেওয়া হলো। দ্বিতীয়, এনসিপি কে দিয়ে সারা বাংলাদেশে ঘুরায় নিয়ে এসে 3 আগস্টে একটা ফ্লপ অনুষ্ঠান করে তাদের অবস্থানটাকে নড়বড়ে করে দেওয়া হলো। তারপরে 5ই আগস্টে আমাদের 4 নেতার বা 5 নেতার কক্সবাজারে একটা শর্ট ট্রিপ, এবং সেই শর্ট ট্রিপটা একটা 5 স্টার হোটেলে গিয়ে থাকার এবং বুর্জুয়া পলিটিক্সের যে তারা অংশ হয়ে গেছে, এটাই প্রমাণ করে। মানুষ কিন্তু এনসিপি কে বুর্জুয়া রাজনীতির পালক বা ধারক হোক এটা চায় না। তারা চেয়েছিল যে এনসিপি হবে বাংলাদেশের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। তারা জনগণের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের অধিকারের কথা বলবে। তারা যে 5 স্টার হোটেলে গিয়ে থাকবে এবং সেখানে তাদের জন্য হোটেল বুকিং থাকবে, এটা তো কেউ আশা করে নাই। তারপরে যোগ করি, সহজ হিসাব তো দেখছি যে এত টাকা, মানে দেখেন ফ্লাইটে যাওয়া আসা, তারপর সবচেয়ে দামি এক্সপেন্সিভ, এত টাকা এই অল্প সময়ে। 1 বছর আগেও তো মানি ব্যাগে টাকা থাকতো না, পাঞ্জাবি পড়তেন আমাদের মতন 200, 500, 1000 টাকা দামি। তো এগুলো তো নিশ্চয়ই একটা দিক, মানুষের চোখে তো নিশ্চয়ই পড়ে এগুলা। না, এটা তো পড়েছে, এবং সবচেয়ে যে ক্ষতিটা করেছে সরকার যেভাবে আজকে প্রকাশ হয়ে গেছে। আপনারা দেখেন, পত্রপত্রিকা দেখছি, আমরা তো জানি না সত্য মিথ্যা, আমরা দেখলাম যে আমাদের আইজিপি সাহেবের স্ত্রীও নেমে গেছে তাদের সঙ্গে, এবং কক্সবাজার এসপি কে ফোন করে তাদের প্রোটোকল দেওয়ার জন্য আইজি সাহেবের স্ত্রী বলে দিয়েছে। এখন তাহলে তো শেখ হাসিনার স্টাইলই রাষ্ট্র চলতেছে, শেখ হাসিনার স্টাইলই এখন আইজিবি এবং স্ত্রীরাও এখন মাঠে নেমে গেছে। তার মানে পুরো জিনিসটাকে এমন ভাবে ছকে বাঁধানো হয়েছে যে এনসিবি কে একটা বিশাল গর্তে ফেলে দেওয়া হলো, অত্যন্ত পরিকল্পিত ভাবে। ছেলেগুলো বয়স কম, এত কিছু বুঝে না, অভিজ্ঞতা কম, সবকিছুরই তারা মানে ধারণা করতে পারে না, ধারণা করার বুঝতে পারে না, সবাইকে আপন মনে করে। সব আপন যে আপন না, এটা তারা হয়তো বুঝতে পারে নাই, ফলে তাদেরকে তাদের বন্ধুরাই তাদের ট্র্যাপে ফেলে দিয়েছে। যেখানে আইজিবি সাহেবের স্ত্রী ফোন করে যদি পুলিশের এসপি সাহেবকে বলে, এটা বিভিন্ন মিডিয়াতে পাচ্ছি, আমরা জানি না সত্য মিথ্যা কতটুকু, তাহলে আইজি সাহেবের স্ত্রী যদি টেলিফোন করে কক্সবাজারকে বলে তাদের প্রোটোকল দাও, তাহলে তার মানে আইজিপি পর্যন্ত জানতো, এবং সেটা নিশ্চয় সরকারের কোনো আনুকূল্য ছিল, তারা যাক, এবং নিশ্চয় সেখানে কোনো একটা বিষয় ছিল যে বিষয়টা সরকার অবহিত ছিল। আইজিপি অবহিত হওয়া মানে সরকারের অনেকে অবহিত হওয়ার কথা। সবকিছু মিলে আমার মনে হয় কোথায় যেন একটা মানে ঢিলাঢালা হয়ে যাচ্ছে, কোথায় যেন মানে ছন্দপতন হয়ে যাচ্ছে। সেই ছন্দপতনটা
জি, জি। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে ওখানে, কিন্তু এই খবর যখন আপনার সাবেক দল বিএনপি নেতা কর্মীরা শুনলেন, তারা কিন্তু ওখানে গিয়ে ভিড় করেছেন, বড় মাপের ভিড়, এবং তারা বলেছে যে এখানে তারা কেন এসছে, ষড়যন্ত্রের কথা, মানে একটু ভিন্ন রকম একটা বিষয়। এটাও কিন্তু ছিল গতকাল সারাদিনই ওই রয়্যাল টিউলিপ ঘিরে। আমরা এই জন্য বলছি যে এই সরকারটা তো আসছিল আমেরিকান ইউএসএআইডির চেঞ্জ রিজিমের যে প্রকল্প প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে, যেটা পিটার হাসের আমলে প্রজেক্টটা তৈরি হয়েছিল, এবং পিটার হাসে এই প্রজেক্টটাকে তৈরি করে দিয়েছিল। এখন এটার তো $29 মিলিয়ন তো এখনো আছে, খরচ চলছে, বিভিন্ন এনজিও খরচপাতি চলেছে। আপনারা দেখেন গতকালকে যে ঢাকায় যে অনুষ্ঠানগুলো হলো, অনুষ্ঠানগুলো কারা করেছে? এই এত বড় অনুষ্ঠানটা কে পরিচালনা করেছে? অর্থ কে দিয়েছে? কোত্থেকে আসছে? অর্গানাইজড হয়ে করা হয়েছে। এখন মানুষকে আটকে রাখা হয়েছে, গান বাজনার মাধ্যমে, শিল্পীদের মাধ্যমে, মঞ্চের মাধ্যমে করা হয়েছে। তার মানে এখানে এনজিওরা এটাকে পুরা সফল করেছে। এনজিওদের কি স্বার্থ? সরকারি মেশিনারিজ তো আছে, রাজনৈতিক দল আছে, এনসিপি অনুষ্ঠানটা করতো, এনসিপি নেতৃত্বেই গতকালকে অনুষ্ঠানটা হইতো। আপনার 5ই অগস্টের যে অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানের সবার সামনে 5ই আগস্টের কুশীলতা থাকলে সমস্যা কোথায় ছিল? এই যে আমাদের মাহফুজ আলম ছিল, আসিফ মাহমুদ ছিল, প্লাস নাহিদ ছিল, এদেরকে দিয়ে একটা ন্যাশনাল কমিটি করে দিয়ে, 5ই আগস্ট উদযাপন কমিটি করে দিয়ে এই অনুষ্ঠানে করানো যেত না? তাদেরকে স্পন্সর করানো যেত, কিন্তু এই অনুষ্ঠানে কে স্পন্সর করলেন? এটা কোনো পরিষ্কার না। তারপরে সকল ডিসি কে, এসপি কে, ডিস্ট্রিক্ট লাগাই দিলেন, তোমরা অনুষ্ঠান করো, তাদেরকে তো অনুষ্ঠান করালেন। তাহলে এই জিনিসটা সরকার নিজে অনুষ্ঠান বলে তো স্বীকার করে নাই। এটা কারা গান বাজনা লোক নিয়ে আসলো? কারা মঞ্চ বানাইলো? এটা কারা? এটা কি হচ্ছে মন্ত্রণালয়ের কথা না? তাহলে এটা কি কারো কাছে কোনো প্রকাশিত হয়েছে? কেউ বলছে মুক্তিযোদ্ধা কে? সে একজন তো দায়িত্ব মন্ত্রণালয় 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছে নাকি, এরকম কাকে দিয়েছে? বরাদ্দকারী তারা, কিন্তু বরাদ্দ গ্রহণকারীকে, তারা বরাদ্দকারী, বরাদ্দ করেছে, কিন্তু বরাদ্দটা কাকে দিয়েছে, কে দিয়েছে? তো পুরা জিনিসটা অস্পষ্ট ছিল। যাই হোক, তারপরে আমি বলবো একটা 28 দফা একটা কর্মসূচি উনি দিয়েছেন, বা একটা ঘোষণাপত্র দিয়েছেন। তার পরবর্তীতে সবচেয়ে নিয়ে যেটা টেনশন ছিল, যেটা নিয়ে আমরা সব উদ্বিগ্ন ছিলাম, যে উনি নির্বাচন ঘোষণা না করে মঞ্চ থেকে চলে আসতে পারবেন কিনা। তিনিও সেই চ্যালেঞ্জটা নিলেন, কিন্তু আগে বলে দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার মানে মানুষও ধরে নিল যে মঞ্চে উনি বলবেন না নির্বাচনের কথা, পরবর্তী বলবেন। ফলে জনগণও সেইটুকু কি বলে সুযোগ তাকে দিয়েছে, এবং তিনি ঠিকই ওখান থেকে এসে, এবং খেয়াল করে দেখেন ওনার বক্তব্যের শুরুটা করেই, ওনার একটা অবস্থানের কথা বলেই উনি কোন রকম ভূমিকা ছাড়াই নির্বাচনের তারিখে চলে গেলেন, এবং নির্বাচনের তারিখটা ঘোষণা করে দিলেন, এবং বললেন উনি চিঠি লিখে দিবেন। যদিও উনি সুনির্দিষ্ট করে বলেন নাই চিঠিটা কবে দিবেন, এখানে একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। এই ধোঁয়াশাটা যত তাড়াতাড়ি দূর হবে, ততই তাড়াতাড়ি জাতির মঙ্গল হবে। তবে আপনি শেষ করেন। সবচেয়ে পজিটিভ, যেটা ভালো দিক আমি মনে করি, সেটা হচ্ছে এখন পর্যন্ত নির্বাচনের বিপক্ষে কোনো স্টেটমেন্ট আসে নাই। নির্বাচন মানি না, বা নির্বাচন হতে দিব না, বা এই শর্ত ছাড়া নির্বাচন হবে না, এই ধরনের কোনো প্রতিবাদ কোন রাজনৈতিক দল থেকে এখন পর্যন্ত আসে নাই। এটা আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের একটা নিদারুণ, একটা বিশাল একটা সফলতা। উনি জাতিকে অন্তকে সন্তুষ্ট করতে পেরেছেন। উনি নির্বাচনের তারিখটা, রোডম্যাপটা দিয়ে জাতির বৃহত্তর অংশকে শুধু নয়, সমগ্র জাতিকে শান্ত করতে পেরেছেন। এবং আজকে দেখেন বাংলাদেশের এই গত 1 বছরের মধ্যে সবচেয়ে শান্ত পরিবেশ আজকে কিন্তু কোনো দাবি দেওয়া নাই, আজকে কিন্তু রাস্তাতে কোনো ব্লক নাই। আজকে 6ই আগস্ট একমাত্র বিএনপির বিজয় অনুষ্ঠান ছাড়া কারো কোনো দাবি দেওয়ার কোনো কিছু নাই, যে মানি না নির্বাচন মানি না, এই নির্বাচনে হবে না, অর্থাৎ নির্বাচনের বিপক্ষে আজকে কোন রকম রা নাই, কোনো শব্দ নাই। তাতে মানুষ নির্বাচন
প্রধান নির্বাচন কমিশনার কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি শুরু করবেন কালকে থেকে। না না, প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন উনি চিঠি দিবেন, চিঠি পাইলে পরে প্রধান নির্বাচন কমিশনার চিঠি পাইলে পরে ওনারা, হ্যাঁ প্রধান নির্বাচন কমিশনার সাহেব বলেছেন যে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছি, অপেক্ষা করতেছি ওনার চিঠি পেয়ে গেলে আমরা বাকি প্রস্তুতিগুলো নিয়ে ফেলবো। আপনি যে প্রসঙ্গটা ছিলেন যে তালিকা আমরা ধরে নিব যে খেলোয়াড়রা, মেইন খেলোয়াড় যারা, তারা ইচ্ছাকৃত ভাবে এনসিপি কে এখন মানে তাদের খেলা শেষ, মানে এনসিপি প্রয়োজন শেষ, ইউজ শেষ, তাকে এখন ডুবিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি অনেকটা এইরকম বলা যেতে পারে? নাকি এনসিপির নেতৃবৃন্দের ভুল, তাদের লোভ, তাদের অর্থ লিপ্সা, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এইগুলা মেইন কারণ তাদের ডুবার? কোনটা মনে করেন আপনি? দেখেন এখানে জিনিসটা হলো কি, আপনি ইউএসএআইডির রিজিম চেঞ্জের ফান্ডে কত যখন আসলো, তার মানে তাহলে তো এনসিপিরা তো কুশীলভ না, বাংলাদেশের রাজনীতিবিদরা কুশীলভ না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো বাংলাদেশের কোন রাজনৈতিক ইস্যু না। বিএনপি রাজপথে আন্দোলন করতেছিল, কিন্তু রিজিম চেঞ্জের মতো একটা আন্দোলন তারা তো তুলে ধরে নাই, তারা তো সরকারের পদত্যাগ চায় নাই, তারা সুষ্ঠু নির্বাচন চেয়েছে, নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। কিন্তু চেঞ্জ রিজিয়মটা তো পরিকল্পনা করা হয়েছে আমেরিকান এমবাসি বা ইউএস এড থেকে, মার্কিন সরকারের, বাইডেন সরকারের প্রত্যক্ষ অনুমোদন নিয়ে। বাইডেন সরকার এখানে আমাদেরকে বিভিন্ন লোকদেরকে ভাড়া করেছে এনজিওর মাধ্যমে, এখানে বিভিন্ন এনজিওর মাধ্যমে, কিছু সংবাদকর্মীর মাধ্যমে, কিছু অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা মানবতার অ্যাক্টিভিস্ট করে বা রাজনীতি অ্যাক্টিভিস্ট করে, যেমন ধরেন মানবতার পাশে বা হিউম্যান রাইটস আছে, বা ওই যে শহীদুল আলম বা শরীফুল আলম, এদের যে বিভিন্ন সংগঠনগুলো ছিল, গুম খুনের যে বিরুদ্ধে যারা ছিল, এই সমস্ত লোকদেরকে দিয়ে তারা বিভিন্ন জায়গাতে রিক্রুট করে তারা রিজিয়ম চেঞ্জের একটা পার্টি বানিয়েছে। তাদেরকে তো ওনারা বলে নাই তোমাদেরকে আমরা ক্ষমতায় বসাবো, তোমাদেরকে আমরা হায়ার করেছি, তোমাদেরকে আমরা অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, সকল দিয়ে দিব, প্রোটেকশন দিব, তোমরা রিজিয়ম চেঞ্জ করায় দেবা। এখন বোঝা গেল যে রিজিয়ম চেঞ্জ করার জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছিল, নতুন একটা রিজিয়ম প্রতিষ্ঠা করার জন্য নয়। এবং এখান থেকে দেখা গেল যে এনসিপি হয়ে যাওয়ার কারণে এটা প্রকাশ পেয়ে গেল যে তারা নতুন রিজিয়ম চাচ্ছে, নতুন রিজিম চাচ্ছে, তারা নতুন শাসন ক্ষমতা চাচ্ছে, নতুন বন্দোবস্ত চাচ্ছে। কিন্তু ইউএসএআইডির চেঞ্জ রিজিউমের মধ্যে নতুন বন্দোবস্তের কোনো সুযোগ তো ছিল না, থাকতে পারে না। কারণ আমেরিকান গভর্নমেন্ট কখনোই বাংলাদেশের নতুন রিজিউম তৈরি করতে পারবে না। হয়তো পরোক্ষভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে রিজিউম চেঞ্জ করতে পারবে, যেমন ইরাকে করেছে, আফগানিস্তানে করেছিল, লিবিয়াতে করেছিল, টিউনিশিয়াতে করেছিল, সব অনেক জায়গায় করেছে। ইভেন কি হুসনি মুবারককে সরিয়েছিল ইজিপ্ট থেকে। কিন্তু রিজিউম তো তারা নিয়ে আসতে পারে নাই, তাদের অনুগত কোন রিজিউম তারা করতে পারে নাই। একমাত্র ইজিপ্টে তারা সামরিক বাহিনীকে দিয়া এখনো ক্ষমতাটা টিকিয়ে রাখছে, তাদের নিয়ন্ত্রণ রাখছে। আফগানিস্তানেও কিন্তু তারা পরাজিত হয়ে পলায়া চলে আসছে সমস্ত লোকজন নিয়ে, সেখানেও যারা আসছে তারাও কিন্তু এখন প্রো আমেরিকান না, তারাও কিন্তু এখন ইভেন 100% প্রো ইসলামিকও না, তারা একটা মিশ্র ভাবে এখন দেশটা শাসন করার চেষ্টা করতেছে। তার মানে বাংলাদেশেও এই রিজিম চেঞ্জের পরে এনসিপি জাতীয় একটা রাজনৈতিক দল গঠন করবে, এইটা মনে হয় রিগান মানে বর্তমান ট্রাম্প সরকারের এজেন্ডার মধ্যে নাই। আর অতীতের বাইডেন সরকারেরও ছিল কিনা আমি জানি না, তবে ট্রাম্প সরকারের যে নাই তার প্রতিফলন আমরা ইতিমধ্যে অনেক দেখতে পেয়েছি। এবং চার্লস দ্য অ্যাফেয়ার দেখা করে গেলেন কদিন আগে। চার্লস দ্য অ্যাফেয়ার দেখা করার পরে কি হচ্ছে, আজকে পিটার হাস তার এই মুভমেন্টটা ডিসক্লোজ হয়ে গেল কেন, আনআর্থ হয়ে গেল কেন? পিটার হার্সের এই খবরটা তো, এটা তো এরা 4 জন গিয়েছে কক্সবাজারে, বুঝলাম, কিন্তু 4 জনের সঙ্গে পিটার হাসের সম্পর্কটা কেমন তৈরি হলো, এই পয়েন্টটা কেন আসলো? তার মানে এটা ভিতর থেকে কেউ প্রকাশ করেছে। এটা যারা ভিতরে কুশীলব, এটা হয় আমেরিকান এমবাসি বা আমেরিকান কর্তৃপক্ষের মধ্যে থেকে হোক, বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে হোক, বা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো হোক, কেউ না কেউ ভিতর থেকে এটাকে
করে দিচ্ছে। আপনি ধরেন, সিম্পলি ধরেন 4 জন নেতা 5 জন নেতা কক্সবাজারে গেছেন, খুব অন্যায় কাজ করেছেন, কক্সবাজার তারা গেছেন, কেন 5ই আগস্ট কক্সবাজার যাবে? গেছেন, গিয়ে তারা ঘুরছেন, ফুর্তি করছেন, 2 ঘন্টা চানাচুর খাইছেন, খাই আবার বিকালে চলে আসছেন। এটা একটা অপরাধ ধরলাম, কিন্তু পিটার হাস কেন আসলো এখানে? পিটার হাসের নামটা কেন আসলো এখানে? পিটার হাসকে তো কেউ ওখানে ট্র্যাক করা হয় নাই, তার সঙ্গে তো কানেক্ট করা হয় নাই। তাহলে পিটার হাসকে কানেক্ট করে দেওয়ার অর্থ কি হলো? পিটার হাস এখন যে কাজটা করতেছে, সেই চট্টগ্রাম বন্দর, কক্সবাজার বন্দর এবং সন্দ্বীপ নিয়ে, কি বলে, ওই যে সেন্ট মার্টিন নিয়ে সে কাজ করতেছে, এবং মানবিক করিডোর তৈরি করার জন্য যে মিশনটা চলতেছে জাতিসংঘের, সে মিশনের সে কোঅর্ডিনেটর, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সে এখানে মেইন প্লেয়ার ওটার মধ্যে। তাহলে পিটার হাসের এই কাজগুলাকে এক্সপোজ করা দরকার বলে কোনো একটা কর্তৃপক্ষ মনে করেছে। পিটার হাস যে গোপনে কাজগুলা করতেছে, এই কাজগুলা আনার্থ করা দরকার। এটা ভারতীয় ইন্টেলিজেন্স হতে পারে, র হতে পারে, চাইনিজ হতে পারে, রাশিয়ান হতে পারে, তারপরে ইসরায়েলি হতে পারে, সিআইএর হতে পারে। যেহেতু ট্রাম্প প্রশাসন এই পিটার হাসের সঙ্গে নাই, তো সিআইএ এটা ডিসক্লোজ করে দিতে পারে যে পিটার হাসের মুভমেন্ট গুলাকে, পিটার হাসের কাজগুলাকে আমেরিকানরা হয়তো আর মেনে নিচ্ছে না। তো এতকার কারণে, এই সমস্ত বিভিন্ন আঙ্গিকের কারণে দেখা গেল যে এই 5 জন ছেলে ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেওয়া হলো। হয়তো এখন যেটা বোঝা যাচ্ছে, যেহেতু পুলিশের আইজিপি সাহেবের ওয়াইফ যখন এটাকে ইনভলভ, তা বোঝা যাচ্ছে যে আইজিপি সাহেবের ওয়াইফ হয়তো বলেছে, তোমরা এক কাজ করো, একটা রাজনৈতিক তোমাদের জন্য একটা নতুন একটা বিষয় আলোচনা হবে, কিছু লোক তোমাদের জন্য কথা বলবে, তোমরা একটু এতে যাও, কক্সবাজারে ঘুরে আসো, জাস্ট যাবা এক ফ্লাইটে, পরে ফ্লাইটে চলে আসবা। যেহেতু আইজিপি তাদের দ্বারা নিয়োজিত এবং নিয়োগপ্রাপ্ত, বর্তমান আইজিপি সাহেব সবাই জানে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা রিটায়ার থেকে নিয়ে আসা ওনাকে এখানে বসিয়েছে, এবং ডক্টর ইউনূস সাহেব তাকে বসায় নাই, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট। এই ভদ্রলোক যখন তাদেরকে বলছে তোমরা কক্সবাজারে যাও, তাদের কিছু করতেও নেই, তারা টিকিট পেয়েছে, সবকিছু পেয়েছে, বুকিং। আপনি গিয়া দেখেন, এই 5 জনের একজনও কেউ বুকিং দেয় নাই, এই 5 জনের একজনও কেউ টিকিট কিনতে যায় নাই, এই 5 জনের একজন কেউ টিকিট কানেকশন, হোটেল বুকিং, যাওয়া, মানে সিট করা কিছু নেই। দেখবেন তারা এয়ারপোর্টে টিকিট নিয়ে গেছে, তাদেরকে ঢুকতে দিছে, তারা চলে গেছে, সিটে বসছে, এভরিথিং ওয়াজ প্রি অ্যাসাইন্ড। এবং পর্দার আড়ালে থেকে কেউ না কেউ এই কাজটা করেছে, এবং এই কাজটা বৈধভাবে করেছে বলেই সরকার তরফ থেকে কোনো বাধা নাই। পুলিশের আইজিপি সাহেব জনের পিছনে ছিলেন, তার মানে কোথাও কোনো পুলিশ বা গোয়েন্দারা এটাকে অন্য চোখে দেখে নাই। কিন্তু সমস্যাটা হয়েছে, আপনি চিন্তা করে দেখেন, এই 4 জন লোক গেলেন কক্সবাজারে, 5 জন, তারা ঘুরে চলে আসতেন, সেখানে নিয়ে মানুষ রিসার্চ করতো কি হচ্ছে না হচ্ছে। এখন বলা হচ্ছে পিটার হাস বাংলাদেশে নাই, পিটার হাস কক্সবাজার যায় নাই, পিটার হাস নামে কেউ বুকিং দেয় নাই। তাহলে এত কিছুর পরে পিটার হাসের নামটা কেন আসলো? এবং পিটার হাসের নামটা আসার কারণে সবচেয়ে বেশি ক্ষতিকার হলো এই 5 নেতার, এবং এই 5 নেতার ক্ষতির কারণে প্রচন্ড হাসনাত আব্দুল্লাহর বক্তব্য কি আর কোন জনসভায় হাসনাত দিতে পারবে? সার্জিসের কোন বক্তব্য কি সার্জিস কোন সভায় আর দিতে পারবে? যেখানে যাবে, যে মঞ্চে যাবে, সেই মঞ্চে গন্ডগোল হবে। এটা নিশ্চয়ই কেউ চেয়েছে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করেছে, নিশ্চয়ই এইভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দিস ইজ কল পলিটিক্যাল গেম। এই পলিটিক্যাল গেমটা যারা করেছে তারা অনেক গভীর জলের মানুষ, তারা অনেক। আমি আপনার বক্তব্য থেকে যা বুঝতে পারছি যে এনসিপির কফিনের শেষ প্যারেক পড়া শুরু হয়েছে হয়তো। এখন যে সিচুয়েশনে এই 5 নেতা নিয়ে দেখলাম যে আজকে তাদেরকে শোকজ করেছে তাদের দল, এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা আইওয়াস। আমি এটা নিয়ে আলাদা আলোচনা করব, কিন্তু আমরা যখন নির্বাচন নিয়ে আলোচনাটা শুরু করলাম, আপনি বলছিলেন যে এখনো ফ্যাক্টর এনসিপি এবং জামাত, আবার বলছেন যে এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমি একটু আমাদের দর্শকদেরকে খোলাসা করতে চাই। অপ্রাসঙ্গিক হচ্ছে, কিন্তু নির্বাচনের জন্য কেন এনসিপি এবং জামাত
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন? আমি কোন জায়গায় আসতেছি বুঝি। এখন কি হচ্ছে, এনসিপি তো আজকে নির্বাচন প্রতিহত করা বা নির্বাচন হতে দিব না, এই নির্বাচন কমিশন নির্বাচন হবে না, এই বক্তব্যটা নিয়ে আর দাঁড়াতে পারছে না। এনসিপি তো আর বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিক না। গতকাল থেকে এনসিপি হারিয়ে গেল, অথবা মরিচিকার মধ্যে পড়ে গেল, অথবা বালুচরে চাপা পড়ে গেল, বা কক্সবাজারের প্রচন্ড সমুদ্রের জলোচ্ছ্বাসের মধ্যে তারা ভেসে যাচ্ছে। এখন তো নির্বাচন নিয়ে কথা বলা, হাসিবেরও কোনো বক্তব্য কেউ শুনবে না, অন্য কেউ শুনবে না। কাজে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে, পরিকল্পনার মাধ্যমে। এখন আসেন জামাত ইসলামের ব্যাপারটা। জামাতের ইসলামের মতো একটা প্রথম সারির রাজনৈতিক দল, যারা গত 1 বছর ধরে প্রতিটি ঘরে ঘরে যাচ্ছে নির্বাচনের জন্য। এমন কোন পাড়া নাই, এমন কোন ঘর নাই, এমন কোন মসজিদ নাই যে মসজিদে তারা দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছে না। এশার নামাজ পড়েও তারা নির্বাচনের প্রচারণা করে। তারা 300 প্রার্থীকে একদম ফাইনাল করে দিয়ে দিয়েছে, তাদের জন্য টিম বানিয়ে দিয়ে ফেলেছে। প্রতিটি প্রার্থীর পিছনে প্রায় এভারেজ প্রতি থানায় প্রায় 20 থেকে 50টা টিম বানিয়ে দেওয়া হয়েছে, যে টিমগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোট চাচ্ছে। এত বড় একটা রাজনৈতিক দল প্রস্তুতি নিয়ে আসছে, সেখানে কালকে তারা বলল যে 2টা স্টেটমেন্ট তারা দিয়েছে, যে জুলাই ঘোষণাপত্রে যে জনগণের প্রত্যাশা পূরণ না হয় তারা জনগণ সেটা মেনে নেবে না। আর আরেকটা বলেছে তারা যে ওই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মানবে না। এবং তাহের সাহেব পরিষ্কার ভাষায় বলেছে, পিআর ছাড়া নির্বাচন মানে হলো গুন্ডা পান্ডা নির্বাচন, সন্ত্রাসীদের নির্বাচন, চাঁদাবাজি নির্বাচন, ভোট কেন্দ্র দখলের নির্বাচন। কাজেই জামাত ভোট কেন্দ্র নির্বাচনে, ভোট কেন্দ্র দখলের নির্বাচন, চাঁদাবাজি নির্বাচন, দুর্নীতি নির্বাচনে যাবে না। এটা ছিল তাদের গতকালকে স্টেটমেন্ট। কিন্তু গতকালকে 8:30টার সময় ঘোষণা হওয়ার পর থেকে এই যে আজকে 8.5 দিন চলে গেল, এখন প্রায় 6টা, আপনারা যখন রেকর্ড করেন অনুষ্ঠানটা তখন বাজে সন্ধ্যা 6টা। এখন পর্যন্ত একটি নেতিবাচক শব্দ কিন্তু জামায়াতে ইসলাম বলে নাই যে নির্বাচন হবে কি হবে না, তারা যাবে কি যাবে না, কোনো কিছু তারা বলে নাই। একটা প্রেস কনফারেন্স তারা করেছে বিকাল দুপুর 12টার দিকে। সে প্রেস কনফারেন্সে কিন্তু তারা সরাসরি নির্বাচনের বিপক্ষে কোনো কথা বলে নাই। তারা এখনো বলছে এই নির্বাচনটা নিয়ে তারা এখনো সন্দিহান, সময় মতো হবে কিনা তারা জানে না। তবে তারা এখনো পিআরে কথা বলতেছে এবং তারা বলছে অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে জানাবো। আপনি যদি প্রেস কনফারেন্সটা দেখেন, এত অগোছাল প্রেস কনফারেন্স ছিল, বক্তব্যগুলো এত অগোছাল ছিল যে সে বক্তব্যগুলোর মধ্যে কোন রকম একটা প্রি প্ল্যান কোন স্টেটমেন্ট ছিল না। আপনি যদি 12টার এই দুপুর 12টায় তারা যে প্রেস কনফারেন্স করেছে, তার মানে জামাত নির্বাচনের পক্ষে না বিপক্ষে এটা আমরা জানতেছি না। তাহলে আমরা ধরে নিতেছি যে সরকার সবকিছু আটঘাট বেঁধে সবার সঙ্গে পরামর্শ করে, সকল পথ মতের সঙ্গে কথা বলে, সকল বাধা অতিক্রম করে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে এবং একটা গাইডলাইন রোডম্যাপ দিয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু একটা চিঠির, এবং চিঠিটা দিতে আমার মনে হয় একদিন লাগার কথা না। তবু আজকে একটা দিন চলে গেছে, এখন চিঠি দেওয়া হয় নাই। যদি আগামীকালকে একটি মাত্র ওয়ার্কিং ডে আছে, এই ওয়ার্কিং ডে তো চিঠিটা না দেয়, তাহলে স্বাভাবিকভাবে ঘর পোড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। তখন বাধ্য হবো হয়তো চিন্তা করতে, দুশ্চিন্তা করতে বাধ্য হবো যে আজও কেন বৃহস্পতিবারের মধ্যেও চিঠিটা উনি কেন দিলেন না। তো আমার দৃঢ় বিশ্বাস উনি হয়তো দিয়ে দিবেন। এটা আমার অযথা দুশ্চিন্তা হতে পারে, এটা অযথা আমার মানে এক্সট্রা হাইপার টেনশন। অনেকেই ভাবেন, অনেকেই তো অনেক আস্থা রাখতে পারছেন না। তবে আমি অনুষ্ঠানটা এসে যে অনেকে একটা হাইপার টেনশনে ভুগতে পারি, উচ্চ রক্তচাপ যারা আছে তারা তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায়, হয়তো এটা হইতে পারে। আমার তো বেশি রক্তচাপ এমনি উচ্চ, আপনি জানেন যে আমি খুব তাড়াতাড়ি মানে হাইপার টেনশন। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রান্তে। আমি প্রত্যাশা করি আগামীকালকের মধ্যে হয়তো সুরা হয়ে যাবে, নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাবে, নির্বাচন কমিশন কাজ শুরু হয়ে যাবে। আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে নির্বাচনের জন্য, এটা একটা দারুণ সাহসী পদক্ষেপ নিয়েছেন এবং এটার জন্য উনি মূল্যায়িত হবেন। জনগণ ওনার পাশে থাকবে।
একটা জিনিস দেখেন, এখন পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশে মানুষের কাছে এখনো তিনি গ্রহণযোগ্য। ডক্টর ইউনূস কিন্তু এখনো পথ ছিল। আপনি সবশেষ আমাদের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন যে মানে নির্বাচনটা দিলে বাঁচবে। হ্যাঁ, ওনার তো আর পথ নাই। উনি নির্বাচন না দিলে তো উনি বেইজ্জতি হওয়ার সম্ভাবনা বেশি। তার মান উনি যে পথটা এখন বেছে নিয়েছে নির্বাচনটা দিবেন, এই নির্বাচনে যারাই জয়লাভ করবে, সেই দলই করুক, জামাত করুক, বিএনপি করুক, এই দুজনে একজন তো করবে, তাদের কাছে মনে হয় ডক্টর ইউনূস হবে বেস্ট চয়েস তাকে আরো 5 বছর রেখে দেওয়ার জন্য। প্রেসিডেন্ট হওয়া, প্রাইম মিনিস্টার হোক, কিভাবে রেখে দেওয়ার জন্য বেস্ট। এই ধরনের সম্ভাবনা আমরা সৃষ্টি করতে পারি। ডক্টর ইউনূস নাথিং টু লুজ, তার হারানোর কিছু নাই। এখন ডক্টর ইউনূস বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করতে পারেন, একটা উপমা তৈরি করতে পারেন, ইতিহাস তৈরি করতে পারেন। তিনি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতিকে একটা নতুন মাত্রা নিয়ে যেতে পারেন। সেই সম্ভাবনা ওনার বক্তব্যের মধ্যে আমরা কালকে পেয়েছি। রাষ্ট্রের জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে সেই বলিষ্ঠতা আমরা দেখতে পেয়েছি। উনি হয়তো আগামীকালকের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে চিঠি দিয়ে দিবেন এবং জাতি ওনার পাশে দাঁড়াবে, ঐক্যবদ্ধ হবে, নির্বাচন হবে। নির্বাচন বাধা দিবে না, আওয়ামী লীগ বাধা দিবে না, আওয়ামী লীগও বাধা দিবে না, ভারতও বাধা দিবে না। আওয়ামী লীগও চাইবে না এখন এই নির্বাচনের ডামাডোলে আইসা নতুন করে আবার ক্ষতটাকে আবার নতুন করে করো। আওয়ামী লীগও মনে হয় নির্বাচনটা সুষ্ঠু হতে দিবে, কারণ এখানে আওয়ামী লীগেরও অনেক কিছু পাওয়ার আছে, অর্জনে আছে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইলে, অবাধ নির্বাচন হইলে মানুষ হয়তো আওয়ামী লীগের জ্বালাটা, কষ্টটা ভুলে যেতে পারে। এটা একটা সুযোগ তৈরি হতে পারে আওয়ামী লীগের জন্য। আর এখানে যদি নির্বাচনে যায়, তাহলে প্রশাসনকে নামাইতে হলে প্রশাসনের রিকনসিলিয়েশন লাগবে। প্রশাসনের সবাইকে কনফিডেন্স দিতে হবে। প্রশাসনকে এখন আওয়ামী লীগকরণ, এই দলীয়করণ না করে সবাইকে রাষ্ট্রীয়করণ করতে হবে, রাষ্ট্রের জন্য আনতে হবে। এখানে আওয়ামী লীগের পক্ষের যে শক্তিগুলো ছিল, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, বিমান বাহিনীতে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় বলেন, ব্যবসায় বলেন, যেখানে যেখানে ছিল আওয়ামী লীগের পক্ষের লোকেরা, তারা যদি রিকনসিলিয়েশনের একটা সুযোগ পায়, তাদেরকে যদি পুনর্বাসনের একটা সুযোগ দেন, আমার মনে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সেনাবাহিনীর লোকেরা, বিমান বাহিনীর লোকেরা, ব্যবসায়ীরা, তারা নতুন একটা পথ নিবে। তারাও হয়তো এই সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগায় আসবে এবং নির্বাচনকে সর্বাত্মক সহযোগিতা করতে হয়তো এই দেশের সকল মানুষ আবার এসে এক কাতার দাঁড়িয়ে যাবে। সেখানে আওয়ামী লীগেরও হারানোর কিছু নাই, বরং আমরা শেষ প্রান্তে আমি ছোট্ট দুইটা বিষয় শুধু জানবো অল্প সময়ের মধ্যে। একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, আপনি এনসিপিটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়ে গেছে, তার আগে ফাঁকে জানবো নির্বাচনের ডামাডোল। আগে আপনি একটা জানিয়েছেন, আপনারা তো দীর্ঘ সময় আপনি এখন রাজনীতিবিদ, সেনা জীবন ছেড়ে এসেছেন অনেক আগে। এই নির্বাচনটা করছেন কিনা আপনি, মেজর আখতারুজ্জামান রঞ্জন কি প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা তার নিজ আসনে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুলাই ঘোষণাটা কেমন দেখলেন আপনি? মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের সিপাহী, মুক্তিযুদ্ধের লড়াকু মানুষ, এই যে একটা ঘোষণা হলো এবং মুক্তিযুদ্ধের যিনি নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার চিহ্ন টিহ্ন নাই, এই ওভারঅল দিক থেকে জুলাই ঘোষণা নিয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এজ এন এভারেজ এটা একটা পলিটিক্যাল দিক থেকে একটা করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কিস্তি খেউর আছে, তাদের বিরুদ্ধে তাদের পিন্ডি চটকানো হয়েছে, পিন্ডি চটকানোর মতো ঘটনাও কিছু আছে। কিন্তু এই মহা অপেক্ষার পর এই জুলাই ঘোষণা, এটা কিভাবে দেখলেন? আর আপনাকে কি নির্বাচনের মাঠে লড়াই করতে দেখছি কিনা, যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে? আমি প্রথমে আপনার জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলি। জুলাই ঘোষণাপত্রের উপরে আমি আমার আজকে ফেসবুকে একটা লেখা দিয়েছি। ফেসবুকে যদি আমার নাম যান, বাংলা লেখা আছে মেজর অব আক্তার, মেজর অব আক্তার, এই নামে ফেসবুকে দেখতে পারবেন। আমি আক্তার বচন 158 নামে আমি একটা বক্তব্য দিয়েছি। সেখানে আমি এই ওনার বক্তব্যকে দুইটা ভাগে বিভক্ত করেছি। আমি একটি বক্তব্য বলেছি, 5টি এখানে গুড পয়েন্ট আমি ওনাকে হাইলাইট করেছি, আর 5টি আমি আশঙ্কার কথা বলেছি। আপনার কাছে সময় থাকে তো আমি পড়ে শোনাতে পারি, কি বলেন? সময় আছে কি আপনার? আমরা তো মোটামুটি অনুষ্ঠানটা 35 মিনিটস ক্রস করলাম। জি আচ্ছা, আর 5 মিনিট নেন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র আশাবাদ ও শঙ্কার সন্ধিক্ষণে আমার কিছু ভাবনা। 5 আগস্ট 2025 রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন, তা নিঃসন্দেহে
আমাদের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। এই ঘোষণা পত্র 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছে। একটি যুগান্তকারী দলিল হিসাবে এটি যেমন নতুন আশার জন্ম দিয়েছে, তেমনি কিছু গুরুতর প্রশ্ন সামনে এনেছে। আমি দলিলটি পড়ে কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ ভাবনার কথা শেয়ার করতে চাই, যা হয়তো অনেকেই সাথে মিলে যাবে, আবার ভিন্ন হতে পারে। প্রথম দিকগুলোকে আমি ইতিবাচক, 5টি ইতিবাচক দিক আমি তুলে ধরছি। একটি হলো গণ ইচ্ছার প্রকাশ। এই ঘোষণাপত্র জনগণের দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং দাবির একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, যা আমাদের ইতিহাসের ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ সংযোগ হিসাবে বিবেচিত হবে। 2, আমি বলেছি ফেসিবাদ বিরোধী অবস্থান স্পষ্ট করা হয়েছে। দলিলটি যেমন দমন পীড়ন, একদলীয় শাসন, বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে, যা সাহসিকতার পরিচয় হিসাবে মানুষের সামনে নজর কাড়বে। 3, বলেছি সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি। সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিকভাবে সংস্কারের কথা বলা হয়েছে, যা ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য জরুরি বলে আমি মনে করি। 4, বলেছি শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা। আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণার প্রস্তাব এবং আহতদের আইনি সুরক্ষা নিশ্চিত করা অঙ্গীকার মানবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি বিশ্বাস করি। শেষ বলতে চাই, পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘোষণাপত্র পরিবেশ বান্ধব অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের কথা বলা হয়েছে, যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের জন্য অত্যন্ত সময়োপযোগী। আমাদেরকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আবার পাশাপাশি আমি 5টা নেতিবাচক বিষয়, যেটা আমার শঙ্কা তৈরি করেছে, সেগুলো আমি অকপটে বলার চেষ্টা করেছি। হয়তো অনেকে এত অসন্তুষ্ট হইতে পারেন, সেই ঝুঁকি নিয়েও বলছি। প্রথম বলছি রাজনৈতিক ভাষার তীব্রতা। ঘোষণাপত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অত্যন্ত কড়া, মাঝে মাঝে বিদ্বেষপূর্ণ ভাষ্য ব্যবহৃত হয়েছে, যা দলিলের গ্রহণযোগ্যতা ও ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে। আপনি কাউকে আক্রমণাত্মক কথা রাষ্ট্র বলতে পারে না। রাষ্ট্রের একটা নিরপেক্ষতা বজায় রাখতে হয়। 2, বলছি প্রতিশোধের মনোভাব। দ্রুত বিচার, অপরাধের শাস্তি ইত্যাদি বক্তব্য রাজনৈতিক প্রতিশোধের ইঙ্গিত দিতে পারে, যা ভবিষ্যতে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। সরকার বা প্রশাসন দ্রুত বিচার চায়, অপরাধের শাস্তি নিশ্চিত করতে চায়, তাহলে বিচার প্রমাণিত হয়ে যায়। বিচার ব্যবস্থা তখন সরকারের হাতে ক্রীড়নক হয়ে যায়। সরকারের ইচ্ছাকে তারা পালন করতে চায়। কাজে এই বক্তব্যগুলো আমার জন্য শঙ্কা সৃষ্টি করেছে এবং ন্যায় বিচারে পরিপন্থী হতে পারে বলে আমার আশঙ্কা তৈরি হয়েছে। বাস্তবায়ন রূপরেখা অনুপস্থিত। ঘোষিত পরিবর্তনগুলি কিভাবে ঘটবে, কে এর দায়িত্ব নেবে, এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। 4, বলছি আন্তর্জাতিক সম্পর্কের সম্ভাব্য জটিলতা। বিদেশি শক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যা কূটনৈতিক ভাবে বাংলাদেশকে চাপে ফেলতে পারে। কারণ আপনি বিদেশি বলতে কোনো নির্দিষ্ট করেন না, বাংলাদেশ ছাড়া বাকি সবাই বিদেশি। আপনি ঢালাওভাবে বিদেশি দিকে অপবাদ দিয়েছেন এবং বলছেন যারা প্রভুত্ব করতে চায় বাংলাদেশের উপরে, এরকম বলেছেন। প্রভুত্ব তো সবাই করতে চায়, গ্রেট ব্রিটেন করতে, ইংল্যান্ডও করতে চায়, আমেরিকা করতে চায়, সৌদি আরবও করতে চায়। কার বিরুদ্ধে আপনি বলেছেন, পরিষ্কার করতে হবে। এটা আগামী দিনে কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 5, যেটা বলছি আইনগত বৈধতা ও গ্রহণযোগ্যতা। আগস্টের 5 বিপ্লবকে আপনি বিপ্লব হিসাবে অস্বীকৃত করেছেন। আপনি বলছেন গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার এবং এই ঘোষণাপত্রের আন্তর্জাতিক আইনি বৈধতা এখনো প্রশ্ন সাপেক্ষ। আপনি গণ অভ্যুত্থানকে আইনি ভিত্তি দিতে পারেন না। অভ্যুত্থানে কোনো আইনি ভিত্তি হয় না, বিপ্লবের হয়। বিপ্লব ইটসেলফ ইজ আইন। বিপ্লব নিজে সংবিধান। বিপ্লব আইনের কর্তা হইতে পারে। এটাকে বিপ্লব না বলে আপনি বলছেন গণ অভ্যুত্থান, যেটা আমার বিপ্লবকে অবমূল্যায়িত করা হয়েছে, টু মোর এক্সটেন্ট অপমানিত করা হয়েছে। এটা মানুষের সামনে আগামী দিনে হয়তো দায়ভার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাঁধে উঠতে পারে, মানুষকে ওনাকে ফিঙ্গার দিতে পারে। পরিষ্কার করে বলতে চাই, আমার চোখে জুলাই ঘোষণাপত্র শুধু রাজনৈতিক বিবৃতি নয়,
বরং এটি একটি আশা ও আতঙ্কের মিশ্র দলিল। একদিকে গণতন্ত্র, ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার, অন্যদিকে অতীতের দমন পীড়ন প্রতিরোধ করতে গিয়ে নতুন অস্থিরতা বা প্রতিশোধের চক্র তৈরি না হয় সেই দিকেও সতর্ক থাকতে হবে। সুস্থ রাজনৈতিক পরিবেশ, সংলাপ, জবাবদিহিতা এবং সর্বোপরি জনগণের প্রতি শ্রদ্ধা, এই চারটি জিনিসের মাধ্যমে হয়তো এই ঘোষণাপত্রের বাস্তবতা পাবে। আমরা যারা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তা নিশ্চয়ই চাইবো এই ঘোষণাপত্র হোক পূর্ণ গঠনের পথ নির্দেশক এবং কোনো অবস্থাতে যা যেন প্রতিশোধমূলক না হয়। প্রতিশোধ জন্ম দেয় হিংসার জন্ম দেয়, সহিংসতা জন্ম দেয়। আমাদেরকে এইগুলা খেয়াল রাখতে হবে। কাজে আমি আমার এই বক্তব্যগুলা অত্যন্ত স্পষ্টভাবে আমি দিয়েছি এবং আমি মনে করি এই 5টি বিষয়ের উপরে গুড পয়েন্ট এন্ড ব্যাড পয়েন্টের উপরে আপনারা দেখেন, কথা বলেন, আলোচনা করেন। এর মধ্যে আরো অনেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, কিন্তু আমার মনে হয় আমার একটা স্পষ্ট ধারণা হয়েছে যেটা আমি আপনার সামনে দিয়েছি। আগ্রহ আছেই নিশ্চিতভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। দেখেন, আমাকে লুবি হতে বলেন কেন? আমার বয়স তো 74। জি, এখন তো নির্বাচন করার বয়স আমার নাই। এখন নতুন প্রজন্মকে আমি সহযোগিতা করবো। আই ওয়ান্ট টু বি কোচ। আমি একজন পলিটিক্যাল কোচ হতে চাই। আমি আগামী নির্বাচনে একজন যে লোকটা আগামী 5 বছর, 10 বছর, 20 বছর নেতৃত্ব দিতে পারবে এমন একটি নেতৃত্ব আমি কটিয়াদীর পাখন্দে সৃষ্টি করতে চাই। তারেক রহমান সাহেব যেন বলেছেন, এখন যারা মুরব্বী আছেন, বয়স্করা আছেন, তারা নতুন দিকে তৈরি করবেন, নতুনরা তৈরি হবে। আমি উনার বক্তব্যের সঙ্গে শতভাগ একমত পোষণ করি। আমি দেশমাতা খালেদা জিয়া 1 জুলাই একটা কথা বলেছেন যে আমাদেরকে এই বাংলাদেশটাকে নতুন করে গড়তে হবে, যেখানে তরুণদেরকে স্থান দিতে হবে, যেখানে এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, পুনর্বাসন করতে হবে, এবং সর্বোপরি তিনি বলেছেন একটা সার্বভৌম বাংলাদেশকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে না পারে। আজকে তো আমি যুদ্ধ করতে পারবো না, আমি রাজপথের সামনে গিয়ে আগাতে পারবো না, আমি মিছিল মিটিং এ যেতে পারবো না। কাজে আমি কেন নির্বাচনের পদ পদবীর লোভে নির্বাচনে যাওয়া? আমি পদ পদবী চাচ্ছি। পদ পদবীর লোভ যদি আমি 74 বছর বয়সে সংবরণ করতে না পারি তাহলে কেমন হবে? কাজে আমি স্পষ্ট বলে দিয়েছি, আমার এলাকার মানুষকে বলেছি, আবার আপনার মাধ্যমে আজকে বলতে চাচ্ছি, আসুন আমরা নতুন নেতৃত্ব তৈরি করি। আজকে যদি একজন ভালো নেতৃত্ব পাই আমরা অবশ্যই তার পিছনে যাব। হ্যাঁ, এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি, স্পষ্ট কন্ডিশন দিয়েছি, সেই নেতা চাঁদাবাজ হতে পারবে না, সেই নেতা সন্ত্রাসী হতে পারবে না, সেই নেতার ক্লিন ইমেজ থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আর যদি না দেয়, আমার বিএনপি যদি অন্য কাউকে দেয়, আমি অবশ্যই আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি শুধু তার বিপক্ষে থাকবো না, তার চরম বিরোধিতা করব, জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। যে নির্বাচনের জন্য সুষ্ঠু প্রার্থী দরকার, একটা ভালো নির্বাচনের জন্য ভালো প্রার্থী দরকার। একটা জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাইতে হলে আমাকে একজন গ্রহণযোগ্য প্রার্থী দিতে হবে। আমি আমার বিগত দলের কাছে, আমার কোন দলীয় পরিচয় নেই, আমি দলহীন মানুষ, তারপরে মনে করবে আমি বিএনপি করি, বিএনপি করতাম, যদি বেঁচে থাকি বিএনপি করব। তাই আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনি 300 ভালো মানুষ খুঁজেন, ভালো মানুষ খুঁজে ভালো নির্বাচনের জন্য ভালো প্রার্থী দেন, জনগণ অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে ভালো মানুষকে, নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা নতুন অবস্থা সৃষ্টি হয়েছে, বন্দোবস্ত সৃষ্টি হয়েছে, নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে চাই। কাজে আমার অনুরোধ থাকবে আগামী দিনে ভালো প্রার্থী দেয়। ধন্যবাদ।